হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আমার লাস্ট ভিডিও ছিল হাইপারটেনশনের প্যাথোজেনেসিস, মানে হাইপারটেনশন কীভাবে ডেভেলপ করে, হাই ব্লাড প্রেশার কীভাবে ডেভেলপ করছে। সেই ভিডিওতে আমার একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু, নাক থেকে রক্তক্ষরণ সম্পর্কে দু চার কথা আলোচনা করুন। তো ওনার জন্য এই ভিডিওটি এবং আপনাদের জন্য। দেখুন, নাক থেকে রক্তক্ষরণ, ইংরেজিতে যেটাকে আমরা বলি যে নোজ ব্লিডিং, দেখবেন মানে নাক থেকে রক্তক্ষরণ হয়নি এরকম খুব কম লোকই বা কম মানুষই আমরা আছি। ছোটোবেলায় কখনো মানে কোনো না কোনো একদিন হয়তো আমাদের নাক থেকে, শুধু একদিন বলবো না, মাঝে মধ্যেই নাক থেকে কিন্তু আমাদের দেখতাম যে একটু আধটু রক্ত বেরোচ্ছে। মেডিকেল পরিভাষায় এটাকে আমরা বলে থাকি এপিস্ট্যাক্সিস। তো এই নাক থেকে রক্তক্ষরণ ব্যাপারটি খুবই কমন। মোটামুটি টোটাল পপুলেশনের 60% পপুলেশনের ক্ষেত্রে দেখা গেছে যে নোজ ব্লিডিং হচ্ছে বা হয়েছে, এবং মেইনলি 10 বছরের কম এবং 50 বছরের বেশি বয়সের মানুষের মধ্যে এটা দেখা যায়। আরও ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এটা দেখবেন যে মেল জেন্ডারদের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় দেখা যায়, তুলনামূলকভাবে ফিমেল জেন্ডারদের মধ্যে কম দেখা যায়। কিন্তু এবার চলে আসি যে এই যে নোজ ব্লিডিং, এটা হওয়ার পেছনে কি কারণে নোজ ব্লিডিং হচ্ছে। দেখুন, নোজ ব্লিডিং হওয়ার যে কারণগুলো রয়েছে সেটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে কিছু কমন কজ যেখানে আমরা আলোচনা করব, আরেকটা হচ্ছে যেখানে কিছু রেয়ার কজ আলোচনা করব। তো গ্রুপ 1 যেখানে কমন কজগুলো আলোচনা করব সেগুলো হলো, দেখবেন নাক খোঁচানো, আঙুল দিয়ে নাক খোঁচাচ্ছে, ইউজুয়ালি বাচ্চারা করে থাকে, বা কিছু একটা হাতে পেয়েছে, দেশলাই কাঠি হোক বা এমনি কোনো একটা কিছু, সেটাকে নাকে ভরে ঘোরপাক খাওয়াচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নাকে ইনজুরি হয় এবং সেখানে যে ব্লাড ভেসেলসগুলো থাকে ওগুলো ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়। আরও কিছু কমন কজ হলো, সেটা হচ্ছে ড্রাই ওয়েদার। হিউমিডিটি যদি ওয়েদারে কম থাকে, ওয়েদার খুব ড্রাই থাকে, তাহলে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের নাকের ভেতরটা শুকিয়ে যায় এবং ভেতরে যে মিউকাস মেমব্রেনটা থাকে সেটা শুকিয়ে গিয়ে ওখানের ব্লাড ভেসেলসগুলো ফ্রায়েবল হয়ে যায় এবং খুব ইজিলি মাইনর ট্রমা হলে ওটা ছিঁড়ে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়। তাছাড়াও কিছু কমন কজ হচ্ছে, ধরুন আপনার নাকে আঘাত লাগলো, আপনি পড়ে গেলেন, বা কেউ একটা ঘুষি মারলো, সেটা থেকেও আপনার নোজ ব্লিডিং হতে পারে। তাছাড়া ক্রনিক সাইনোসাইটিস, সাইনাসের রোগ যেটাকে আমরা বলি, বা ক্রনিক রাইনাইটিস, একে আমরা বলে থাকি নাকের প্রদাহ, বাংলা করলে এটা দাঁড়াবে আর কি। তো এই সমস্ত কারণে আমাদের নাক থেকে ইউজুয়ালি ব্লিডিং হয়। এবার চলে আসি গ্রুপ 2, মানে যে সমস্ত কারণগুলো রেয়ারলি নোজ ব্লিডিং করে থাকে। এগুলো হলো কিছু স্পেসিফিক রোগ, যেমন থ্রোম্বোসাইটোপেনিয়া, ভন উইলিব্র্যান্ড ডিজিজ, কিছু স্পেসিফিক ক্যান্সার, কিছু স্পেসিফিক ইনফেকশন, লিউকেমিয়া, হিমোফিলিয়া, এছাড়া কিছু ক্রনিক রোগ এবং আনকন্ট্রোলড হাইপারটেনশন এবং কিছু ওষুধও বটে। এই জিনিসগুলো কিন্তু নোজ ব্লিডিংয়ের রেয়ার কজ, এবং দেখা গেছে যে কমন কজ থেকে যে নোজ ব্লিডিং হচ্ছে সেগুলো খুব ইজিলি ম্যানেজ করা যায় কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে। আপনি নাকটাকে চিপে ধরলেন কিছুক্ষণের জন্য, 3 থেকে 5 মিনিট, দেখবেন ইউজুয়ালি নোজ ব্লিডিং বন্ধ হয়ে যায়। কিন্তু এই রেয়ার কজ যেগুলো আমি বললাম, সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে এই নোজ ব্লিডিং রেসপন্ড করে না, সেক্ষেত্রে মেডিকেল কনসালটেশন দরকার পড়ে। তো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সে তো বুঝলাম ডাক্তারবাবু, কিন্তু এই যে নাক থেকে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা মানে কিভাবে হচ্ছে, এই তো কারণগুলো আপনি বললেন, কিভাবে হচ্ছে সেটা একটু বুঝিয়ে বলুন। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে, বা এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জানতে গেলে, আপনাদেরকে আমাদের যে নাকের কিছুটা অ্যানাটমি জানা দরকার। ধরুন, এই যে আমাদের নাক দেখতে পাচ্ছেন, এই নাকের দুটো ফুটো রয়েছে যেটাকে আমরা নস্ট্রিলস বলছি, এবং মাঝখানে দেখুন একটা সেপ্টাম আছে, এটাকে নেজাল সেপ্টাম বলা হয়।
তো এই ন্যাজাল সেপ্টামে অনেকগুলো আর্টারি মানে হচ্ছে ধমনী বা শিরা উপশিরা সহজভাবে যদি বলি এসে ওখানে ব্লাড সাপ্লাই করছে। এবং এই ন্যাজাল সেপ্টামের সামনের দিকে একটা অংশ আছে যেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র সেপ্টাম, এবং পস্টেরিয়র মানে পেছনের দিকে একটা অংশ বা যে পার্টটা আছে সেটাকে আমরা বলি যে পস্টেরিয়র পার্ট অফ ন্যাজাল সেপ্টাম। অ্যান্টেরিয়র পার্টে একটা এরিয়া রয়েছে যেখানে অনেকগুলো ব্লাড ভেসেলস একসাথে এসে একটা প্লেক্সাস তৈরি করছে। এই প্লেক্সাসটার নাম হচ্ছে কাইজেলব্যাক প্লেক্সাস, এবং ওই এরিয়াটার নাম হচ্ছে লিটলস এরিয়া। এবং একই রকমভাবে ন্যাজাল সেপ্টামের পস্টেরিয়র অ্যাসপেক্টে মানে পেছনের দিকে ওরকম একটা মাল্টিপল ব্লাড ভেসেলস রিচ এরিয়া থাকে যেটাকে আমরা বলি উডরাফস প্লেক্সাস। একটু আগে যে কমন কজ এবং রেয়ার কজ আলোচনা করলাম, তো কোনো একটা কারণের জন্য যদি এই দুটো প্লেক্সাসের কোনো একটা যদি ড্যামেজ হয় এবং সেখানকার ব্লাড ভেসেলস যদি রাপচার হয় তাহলে কিন্তু আপনার নাক থেকে রক্ত বেরোবে এবং আমরা দেখতে পাবো যে আপনার নোজ ব্লিডিং হচ্ছে বা আপনার এপিস্ট্যাক্সিস হচ্ছে। যদি অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে লিটলস এরিয়ায় কাইজেলব্যাকস প্লেক্সাসটা ড্যামেজ হয় তাহলে অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস বলবো সেটাকে, এবং যদি পস্টেরিয়র অ্যাসপেক্টে উডরাফস প্লেক্সাসটা ড্যামেজ হয় তাহলে সেটাকে আমরা বলবো পস্টেরিয়র এপিস্ট্যাক্সিস। ইউজুয়ালি দেখা গেছে যে অ্যান্টেরিয়র ব্লিডিং যেটা হচ্ছে অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস সেটা কিন্তু খুব ইজিলি ম্যানেজেবল এবং খুব সহজে ওটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু পস্টেরিয়র এপিস্ট্যাক্সিস যেটা হয় সেটা কিন্তু অত সহজে ম্যানেজ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে এমার্জেন্সিতে ছুটতে হবে। আরে প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু এই নাক থেকে রক্তক্ষরণ ব্যাপারটা কি খুবই সিরিয়াস? দেখুন এই জিনিসটা একটু কঠিন প্রশ্ন। কার ক্ষেত্রে সিরিয়াস কার ক্ষেত্রে মাইল্ড সেটা আগে থেকে বলা যায় না, তবে দেখা গেছে যে মোটামুটি 90% কেস সিরিয়াস হয় না, কিন্তু 10% কেস সিরিয়াস হয়। ডাক্তারবাবু প্রশ্ন হচ্ছে যে এই যে নাক থেকে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণের কোনো প্রতিকার আছে কি, বা এর ট্রিটমেন্ট কি হবে? দেখুন নাক থেকে রক্তক্ষরণের প্রতিকার হিসেবে যদি আমি বলি তাহলে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনি যে ওয়েদারে আছেন ওয়েদারটা খুব ড্রাই, তাহলে কিন্তু আপনাকে সেই চেষ্টা করতে হবে যাতে আপনি একটু স্যাঁতসেঁতে ওয়েদারে থাকতে পারেন, এবং আপনি স্যালাইনের ন্যাজাল স্প্রে পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, বা পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন নাকে, ঠিক আছে। আর যেটা বলার যে অনেক সময় আমাদের অভ্যেস থাকে যে নাক ঝাড়া অভ্যেস থাকে, খুব জোরে একদম ফাঁ ফাঁ করে নাক ঝাড়ছে অনেকেই, এরকম দেখা যায়। তো সেই জিনিসটা কিন্তু করা যাবে না। যাদের এরকম নোজ ব্লিডিংয়ের হিস্ট্রি আছে তাদের এই প্রতিকারমূলক উপায়গুলো অবলম্বন করতে হবে। এবং এপিস্ট্যাক্সিস বা নোজ ব্লিডিংয়ের যদি চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলবো যে মানে একটু আগেই বললাম যেটা যে অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস যেটা সেটা কিন্তু ইজিলি ম্যানেজেবল। জাস্ট কিছু না, আপনি এই যে আমাদের যে নরম এরিয়াটা রয়েছে এইখানটা একটা এইভাবে চাপ দিয়ে মাথাটাকে একটু উঁচু করে ওই সময় মুখটা খোলা রাখবেন, ঠিক আছে, মুখটা খোলা রাখবেন দিয়ে এইভাবে 5 মিনিটের মতো আপনি হোল্ড করে রাখুন। তো যদি অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিস হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টেকনিকেই এটা রেসপন্ড করে। যদি না করে, যদি ব্লিডিং না কন্ট্রোল হয় তাহলে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা হাসপাতালের এমার্জেন্সিতে যেতে হবে। আর যদি পস্টেরিয়র এপিস্ট্যাক্সিস হয়, যেটা আপনার ক্ষেত্রে বোঝা সম্ভব নয় কোনটা অ্যান্টেরিয়র কোনটা পস্টেরিয়র, তো যাই হোক পস্টেরিয়র এপিস্ট্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু শুরুতেই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি নতুন কোনো টপিক সম্পর্কে জানতে নিজের মনের মধ্যে কোনো ইন্টারেস্ট আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে ডক্টর গৌতম বিশ্বাস, বর্ধমান হেলথ হাব থেকে।